হরে কৃষ্ণা, সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধামে, আমাদের পরতত্ত্ব স্টুডিওতে। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শ্রীপাদ আচার্যচন্দ্র প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের একটা মুখ্য বিষয়, সেটা প্রভু ইন্ট্রোডিউস করবেন। তার আগে প্রভুকে পরিচয় করিয়ে দেই। আচার্যচন্দ্র প্রভু, প্রভু আপনি কিসে আছেন, কি করছেন? আমি আমাদের দৈনন্দিন আধ্যাত্মিক জীবন ছাড়া আমার চাকরি জীবন আছে। কিসে চাকরি করছেন? পুনেতে আমি সফটওয়্যারে অনেক বছর ধরে আছি। সফটওয়্যার, এখন আমি ম্যানেজার পজিশনে আছি। তো মেনলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কর্পোরেট সেক্টরে আছেন। ভগবানের কৃপায় বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম অপশন এখন চলছে। মায়াপুরে থেকে আপনি পুনেতে চাকরি করছেন। হ্যাঁ। আপনার পড়াশোনা, ছাত্র জীবন কোথায় কাটিয়েছেন? আমি ইঞ্জিনিয়ারিং করেছি কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ, কলকাতা থেকে এই 60-70 কিলোমিটার। ওখানেই আমি ভক্তি জীবনে যুক্ত হই। কলকাতা থেকে ভক্তরা এসে প্রচার করেন, ওখানে আমি বিটেক করি ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনে। ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশনে আমার ইঞ্জিনিয়ারিং শেষ হয় 2010-এ কমপ্লিট করেন। আচ্ছা, তারপরে চাকরি শুরু হয়। হ্যাঁ, ব্যাঙ্গালোরে যাই, অনেক বছর ছিলাম ব্যাঙ্গালোরে। সেখানেও বিভিন্ন চাকরির সাথে সাথে বিভিন্ন প্রচার কার্যে, ইউথ ফোরামে, মেনলি আমাদের ইউথ সেন্টারে থাকা, ভক্তদের সাথে মিলেমিশে বিভিন্ন সেমিনার কলেজে, তারপরে কর্পোরেট সেক্টরে করা। তারপরে করোনার সময় সবারই জীবন যেমন করুণায় আপনি মায়াপুর ধামে চলে এলেন। হ্যাঁ, বাহ, খুব ভালো। তো আজকে কি বিষয়ে আলোচনা করা যায়? আমি খুবই এক্সাইটেড। প্রথমে আমি বলতে চাই আমাদের সকল দর্শকদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে এই সুযোগটা দিচ্ছেন। আপনার সাথে বসে পদ্মমুখী নিবাই প্রভু, আমি যতটা জানি উনি অনেক অনেক ব্যক্তিদের, ভক্তদের সাহায্য করছেন শাস্ত্র চর্চা করে, বিভিন্ন কোর্স করে। আর আমি আজকে ওনার সাথে এই চর্চায় ভাগ নিতে পারছি, এটা আমার সৌভাগ্য। তো আমাদের দেখা যেতে পারে ভক্তি জীবনে আসার পরে সব বিষয় এইটা নয় যে ভৌতিক বিষয়ে প্রাধান্য নেই, এই নয় যে আমরা খালি নিজেদের একটা ধ্যানের মধ্যে আছি। অবশ্যই সামাজিক বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন বিষয়ে সমস্যা, সেগুলো সমাধান করাও সব উপায় শাস্ত্রে দেওয়া আছে। তো সেই মধ্যে থেকেই আমরা ভাবছিলাম যে আজকে কি বিষয় চর্চা করা যেতে পারে। তো একটা বিষয় যেটা উঠে এলো, সেটা হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যৎ। আমরা দেখি বিভিন্ন সব জায়গায়, যে কোনো জাতির হোক, যে কোনো প্রজাতির হোক, যে কোনো দেশের হোক, এটা একটা কমন ব্যাপার। বাচ্চারাই ভবিষ্যৎ। বাবা মা, বিশেষ করে মায়াপুরেও দেখবেন, এখানে ভারতীয়রা আছে, বিদেশিরা আছে, যে দেশেরই হোক, কিন্তু এই যে ব্যাপারটা যে বাবা মারা নিজেদের সন্তানের প্রতি এতটা চিন্তিত যে তাদেরকে কী শিক্ষা দেওয়া উচিত, তাদের কী সংস্কার দেওয়া উচিত, তারা বড় হয়ে কী হবে, আমরা কি করে তাকে ঠিক জিনিসটা শেখাতে পারি, এই চিন্তাটা কিন্তু সবার আছে। তো সেই বিষয়ে আমার মনে হয় শাস্ত্র থেকে চর্চা করা এবং আমাদের আচার্যরা কি বলছেন, এবার আমাদের প্র্যাকটিক্যাল দৈনন্দিন জীবনে কি এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের, সন্তানেরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তাই তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। নিশ্চয়ই। তাহলে শুরু করা যাক। অবশ্যই। তাহলে কোথা থেকে শুরু করা যায়, কি বিষয়? একটা বিষয় যেটা আমার মনে হচ্ছিল, আমি যেটা ভাবলাম যে শ্রীল প্রভুপাদ ভাগবতমের প্রথম স্কন্ধে 8ম অধ্যায়ে 5ম শ্লোকে বলছেন যে 5 ধরনের ব্যক্তিদের সমাজে সংরক্ষণ করা উচিত। তার মধ্যে স্ত্রী, বাচ্চারা, সন্তান, বৃদ্ধ, গাভী, গরু, ব্রাহ্মণ। আর ওখানে তাৎপর্যতে প্রভুপাদ লিখছেন এই প্রত্যেক ব্যক্তিকে সংরক্ষণ কেন করা উচিত। সেখানে সন্তানের টপিকে প্রভুপাদ লিখছেন যে এই যে মনুষ্য জন্ম, এটা খুবই দুর্লভ। সবাই বুঝতে পারছে না যে কতটা দুর্লভ। কত জন্মান্তর ধরে জীবাত্মা ঘুরে এসে এই মনুষ্য জন্ম প্রাপ্ত করছে। তো প্রভুপাদ বলছেন এই মনুষ্য জন্ম সার্থক করার প্রচেষ্টা জন্মাবার পরে নয়, জন্মাবার আগে থেকে।
গর্ভধানের সময় থেকে শুরু হওয়া উচিত। এবং প্রপাত বলছেন ঠিক সংস্কার দিয়ে শুরু থেকে শুরু করলে বাচ্চারা একটা মানে সঠিক হতে পারি আমরা যে হ্যাঁ শাস্ত্রসম্মতভাবে তাদেরকে সংস্কারগুলো দেওয়া হচ্ছে সময় মতো, এবার তারা এগিয়ে যাবে। তো এই যে সংস্কার ব্যাপারটা, এটা কি? এটা আমার একটা মানে খুব চর্চা করার ইচ্ছে, যে সবাই বলে হ্যাঁ সংস্কার, ভালো সংস্কার দেওয়া উচিত বাচ্চাদের। এই সংস্কার জিনিসটা কি, শাস্ত্রে কি বলা হচ্ছে? গুরুত্বপূর্ণ কথা আপনি উত্থাপন করলেন। সংস্কার, সুন্দর বিষয় সংস্কার সম্বন্ধে, যদিও এই সংস্কারটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করতে চাইছিলাম, আজকে না, তারপরও অল্প কিছু একটা হিন্টস দেওয়া যেতে পারে। সংস্কার, আমরা যেমন বলি সংস্কৃতি, সদাচার, বা আমাদের একটা সংস্কৃতি আছে, একটা ঐতিহ্য আছে, বা এই ছেলেটা বা এই মেয়েটা অত্যন্ত সংস্কারী, এরকম বলা হয়। সংস্কার কথার অর্থ কি বলা যায়? সুন্দর আচার ব্যবহার, সংস্কার। যদিও যার যার সংস্কারের ডেফিনেশন আলাদা, আজকালকার সংস্কার আলাদা। হোয়াটসঅ্যাপ ব্রো, জেনজি সংস্কার, তো পাশ্চাত্যের সংস্কারের দ্বারা সংস্কৃত হয়ে গেছি আমরা এখন, অনেক কিছু ব্যাপার আদি। যাই হোক, তো আমাদের এই যে বৈদিক শাস্ত্র বা বৈদিক বিষয়গুলো এত সূক্ষ্ম, আসলে আমরা মনে করি কুসংস্কারটাকে যখন বুঝি না তখন মনে করি কুসংস্কার, নাহলে এটা অনেক সূক্ষ্ম ব্যাপার দেওয়া হয়েছে বৈদিক শাস্ত্রে, প্রত্যেকটা সাইন্টিফিক বিজ্ঞানসম্মতভাবে। যেমন শ্রীমদ্ ভাগবতম দেখুন, ভাগবতম 3য় স্কন্ধে কপিলদেব বলছেন যে মাতৃগর্ভে একটা সন্তান যখন সে মাতৃগর্ভে আসছে, ভ্রূণ আসছে, কতদিনে যখন সেই জীবাত্মার প্রবেশ হচ্ছে, কতদিন পরে কি হচ্ছে, এত দিনে এটা হয়, এত মাসে এটা হয়, এই মাসে গিয়ে তার এরকম তার বডির কেমন ডেভেলপ হয়, যা আপনি চিকিৎসা বিজ্ঞানের সাথে মেলাবেন একজ্যাক্টলি মিলে যাবে। তো আজ থেকে হাজার হাজার বছর আগে এই শ্রীমদ্ ভাগবতে কিভাবে এই ধরনের সূক্ষ্ম, তখন তো অনুবীক্ষণ যন্ত্র এগুলো ছিল না, বা এরকম মেডিকেল কলেজ ছিল না, কিভাবে তারা এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি কিভাবে লিখে গেলেন? কেউ বলতে পারে না এটা বানিয়ে মনে কদিন আগে লিখে দিয়েছে, না, আপনি দেখুন সেই পুরনো পুঁথিতে, বা যারা কি বলে আর্কিওলজিস্ট বলে, বা কি বলে এদেরকে আর্কিওলজিস্ট, বিভিন্ন ধরনের নৃতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ বা ভাষাতত্ত্ববিদ, ওই ধরনের যারা আছে, যারা বিচার করতে পারে, পুরনো ইতিহাস তত্ত্ববিদ, তারাও দেখবে যে শ্রীমদ্ ভাগবত ভগবত কত বছর আগে লেখা হয়েছিল, কত বছর আগে থেকে আছে, ওই সময় থেকে এই বিষয়গুলো লেখা কিভাবে আছে। তো সেই বৈদিক শাস্ত্রের যে সমস্ত ঋষি মুনিরা আছেন, বা পরমেশ্বর ভগবান থেকে আসছে, মুনি ঋষিরা সেটা আমাদেরকে আরও সুন্দর করে উপস্থাপন করেছেন, তাদের মাধ্যমে ভগবানই আমাদেরকে দিচ্ছেন, এত সুন্দর করে দিয়েছেন আয়ুর্বেদ, ধনুর্বেদ, এই সমস্ত কিছু। তার মধ্যে যে বিষয়টা আপনি বললেন, সংস্কার শুরু হয় সবার আগে গর্ভদান সংস্কার, মানে মাতৃগর্ভে থাকা অবস্থায় সংস্কার শুরু হয়ে যায়। এটা একটা মজার একটা ব্যাপার যে আজকালকার যুগে লোকেদের মানে কোনো ঠিক নেই, এই তো বিবাহ সংস্কারটাই নেই, বিয়ে না করে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, এবং ছেলে মেয়ে হওয়ার পরে বিয়ে করছে, বল ছেলে মেয়ে বিয়েতে দেখছে আমার বাবা আমার মা বিয়ে করছেন, সেরকম পাশ্চাত্যের মানে কুকুর বেড়ালের সভ্যতা প্রভুপাত বলছেন, কোনো বিয়ে নেই, যারা যা ইচ্ছা করছে। আর যারা আমাদের সংস্কৃতিতে না হয়, ভারতের বিয়ে এখনো পর্যন্ত বিয়ে করছে লোকে, যদিও ডিভোর্সও বেড়ে যাচ্ছে, হচ্ছে ডিভোর্স করছে, আবার বিয়ে করছে, আবার তারপরে মানে বিয়ে করছে, যদিও আজকাল অনেক লিভিন টিভিন এগুলো বেড়ে গেছে। তো এই যে গর্ভদান সংস্কার মানে কি হয়, আজকালকার সমাজে দেখা যায় তারা কখন যে সন্তান হচ্ছে নিজেরাই জানে না, হানিমুন করতে গেছে বা কিছু সেরকম ডেট করতে গেছে, অবৈধ যৌন সঙ্গ করছে, এর মধ্যে দিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। একটা তো অবৈধ সঙ্গ করছে, আরেকটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফও আনপ্ল্যান্ড, তারা মানে যথেচ্ছাচার সঙ্গ করছে, কখন হয়ে বাচ্চা হয়ে গেছে, সেটা একটা মানে বাই মিস্টেক হয়ে গেছে বাচ্চা, এরকম বা কি একটা ব্যাপার। কিন্তু বৈদিক সায়েন্স এই যে গর্ভধান সংস্কার, এটা এত সূক্ষ্ম একটা ব্যাপার, কীভাবে উত্থাপন করা যায় এটা অনেকের মনে করতে পারে এটা কি নিয়ে আলোচনা করছে সাধুরা, কিন্তু এটা আমাদের শাস্ত্রের বিষয়। যে যেদিন গর্ভধান সংস্কার হবে, বিবাহিত দম্পতি তারা একটা দিনক্ষণ কীভাবে ঠিক করবে সেটা না হয় পরবর্তী আলোচনা করা যাবে, কীভাবে দিনক্ষণ ঠিক করে কোন দিনে আমরা সন্তান প্রসবের প্রচেষ্টা করব, স্বামী স্ত্রী মিলিত হবেন, তার জন্য দিনক্ষণ কীভাবে আপনি বাছাই করেন। এমন না যে হঠাৎ করে মনে হলো সুন্দর আবহাওয়া বইছে, একটা যাকে আমরা বলি খুবই রোমান্টিক, সেরকম ব্যাপার না, খুব সাইন্টিফিকভাবে কীভাবে আপনি দিনক্ষণ বাছাই করবেন সেটা অনুযায়ী করতে হবে।
তারপর যে দিনটা বাছাই হবে, মানে আমি চলে আসছি ইয়েতে, ওই পরে আমরা একটা আলাদাভাবে আলোচনা করবো যে কীভাবে আপনি গর্ভধান সংস্কার করবেন এবং কবে থেকে গর্ভধান সংস্কার করবেন, কিভাবে হবেন, যে স্ত্রীর মাসিক ঋতুচক্র শুরু হলে কিভাবে আপনি দিন গণনা করবেন, বা কোন তিথি, দিন, জোর সংখ্যা, বেজোর সংখ্যা, তিথি, নক্ষত্র, তারপর সেরকম চন্দ্রবল, তারাবল, দৃক্পঞ্জাং, এই বিভিন্ন জ্যোতিষের ব্যাপার আদি আছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে কীভাবে করতে হবে। কিন্তু কথা হচ্ছে যেদিন আপনি বাছাই করবেন ওই দিন সংস্কারে সকাল থেকে উঠে, বা এর আগে থেকেই এই প্রিপারেশন হয়। আমরা দেখতে পাই ভাগবতে পয়ব্রত আছে, পুংসবন ব্রত আছে, আমরা মধ্বাচার্যের, হ্যাঁ সীমান্তরণ তো পরে হয়, তো আগে থেকে পুংসবন, যে মধ্বাচার্য বায়ুর অবতার, উনার মাতা পিতা মধ্যগেয় ভট্ট এবং উনার মা, উনার পিতা হচ্ছেন মধ্যভোগে নারায়ণ ভট্ট বলা হয়। উনারা 12 বছর ধরে পয়ব্রত করে, 12 বছর ধরে শুধু দুধ পান করেছেন এবং কঠোর ব্রত করেছেন, তপস্যা করেছেন, ভগবানের সেবা করেছেন। কেমন চেতনা, চিন্তা করে দেখুন যে আমি সেরকম একজন সন্তান চাই, ভগবানের শুদ্ধ ভক্ত সন্তান চাই। 12 বছর ধরে স্বামী স্ত্রী তারা শুধু দুধ খেয়ে তারা পয়ব্রত করেছেন, ভগবানের সেবা করেছেন, যার ফলে 12 বছর পরে তারা গর্ভধান করলেন নির্দিষ্ট দিনে, আচার্য। তো কেমন সন্তান আপনি চান সেটাও শাস্ত্রে আছে। এখন আমি জানি না, এটা আমি স্পেকুলেট এখন কিভাবে করবো বা কিন্তু আমি এরকম শুনেছি কোনো ভারতের কোনো জায়গাতে এরকম আছে, এরকম মেডিকেল সায়েন্সে এবং আমাদের গর্ভধানের যে সংস্কার সব কিছু আয়ুর্বেদ সব কাজে লাগিয়ে রিসার্চ বা এরকম হয়েছে যে আপনি গিয়ে বলবেন আমাদের সন্তান চাই এবং কী ধরনের সন্তান চাই, আমি খেলোয়াড় চাই, আমাদের সন্তান সচিনের মতো স্পোর্টসম্যানে যাবে, তাহলে এমনভাবে তারা সেই বিচারাদি আছে, তাহলে এরকম সন্তান কীভাবে, বা আমি মিউজিশিয়ান সন্তান চাই, ওরকম ব্যাপারাদি আছে, এটা বৈদিক শাস্ত্রে আছে বিষয় আদি। আগে তো আরও ছিল, যেমন এখন টেস্ট টিউব বেবি করছে, আগে ওইটা ছিল, ওরকম ছিল যে সেই ভ্রূণ রেখে দিয়েছেন, যেমন ধৃতরাষ্ট্রের এই সন্তানেরা হলো, ব্যাসদেব কীভাবে করেছেন, দ্রোণাচার্য জন্ম ভ্রূণদের মধ্যে হলো। তো সেই দিন যখন তারা ফাইনাল করলেন যে ওই দিনে সংস্কার হবে, তারা আগে থেকেই ব্রত করছেন, বৈমুখ দিনে সকালবেলা তারা জপ যজ্ঞ আদি, জপ তপস্যা, প্রভুপাদ বলেছেন 50 মালা জপ করতে আমাদের স্বামী স্ত্রীকে ওই দিন, তারপরে গো সেবা করা, ভগবানের মন্দিরে যা ব্রাহ্মণদের বৈষ্ণবদের দান করা, ভোজন করানো, শাস্ত্র পাঠ করা, সব কিছু করে, মানে এমন চেতনা, কনসিয়াসনেস, চিন্তাভাবনা তাদের। তো সেই সময়ে যখন সেই পতি পত্নী সন্তান উৎপাদনের জন্য মিলিত হবেন, চেতনা কেমন থাকবে চিন্তা করে দেখুন। তেমন চেতনায় সেরকম সন্তান আসবে। তো তখন গিয়ে তারা গুরুদেবের আশীর্বাদ নেবেন সবার আগে, যে গুরুদেব, গুরু মহারাজ, আমরা অমুক দিনে গর্ভধান সংস্কার করতে চাইছি, যে এটা এড়িয়ে হয়েছে, আপনি আশীর্বাদ দিন। হ্যাঁ, গুরুদেব, মাতা পিতা, মানে ব্যাপার হচ্ছে আগেকার বৈদিক সমাজে যে গর্ভধান সংস্কারের কথা পুরো গ্রাম জানতো, যে অমুক দিনে অমুক ব্যক্তি এবং উনার পত্নী উনারা গর্ভধান করতেন, পুরো গ্রামবাসী সকলের আশীর্বাদ নিতেন, বড় মানে একটা অনুষ্ঠান ছিল। আজকালকার একটা লজ্জার ব্যাপার, সবাইকে জানাবো কীভাবে যে আজকে আমরা গর্ভধান করছি, কিন্তু না, এটা একটা সংস্কার। এটা যদি আমরা সংস্কার হিসেবে নেই, যে সংস্কার হচ্ছে, বিবাহ যেরকম একটা সংস্কার, ধুমধাম করে একটা যজ্ঞ হচ্ছে, সবাই মিলে সাজানো হয়েছে, মালা বদল হয়েছে, সবাই একটা ভোজন করছে, সংস্কার, বিবাহ সংস্কার। বাচ্চার অন্নপ্রাশন একটা সংস্কার, জন্মদিন এটা জন্মদিনের সংস্কারে আমি পাইনি, কিন্তু যাই হোক এটা উদযাপন, যাই ওর একটা বিশেষ একটা উদযাপন অনুষ্ঠান হয়। তো এটা একটা সংস্কার, যে অমুক দিনে গর্ভধান সংস্কার, ভগবানের কথা চিন্তা করে, স্মরণ করে, গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে ওনারা একসাথে পতি পত্নী প্রার্থনা করছেন, প্রার্থনার মনোভাব নিয়ে তো ওনারা একজন সন্তানকে আহ্বান করছেন। তাহলে এমন একটা সময়, এমন চিন্তা করুন কেমন সন্তান প্রাপ্ত হবেন তারা। তার মানে কি, আমাদের এই যে সন্তানকে, যেটা আপনি প্রশ্ন করলে, সন্তান লালন পালন, সন্তানের ভবিষ্যৎ, এমন না হঠাৎ করে আকাশ থেকে পড়েছে এখন কি করবো এটাকে নিয়ে, চলো কিছু চিন্তা করি, না, আগে থেকে পরিকল্পনা করা। সেটাই, হ্যাঁ, আগে থেকে পরিকল্পনা করে গর্ভধান সংস্কার করে তখন গিয়ে আপনি সে ধরনের উপযুক্ত জীবাত্মাকে পাবেন, এবং তাকে আপনি কীভাবে সংস্কার দেবেন, তবে কিছু করতে হবে। আপনি একটা উর্বর ভূমিতে চেষ্টা করলে, চাষ করলে তখন কিছু করতে পারবে। অনুর্বর জায়গায় আপনি যেখানে গিয়ে যতই আপনি কিছু করুন, মরুভূমিতে কি আর হবে। তো সেরকম যদি একটা জীবাত্মা মাতৃগর্ভে এসছে, সে তার একটা কর্ম, তার একটা কর্মফল, পাপ পুণ্য বিচার এগুলো নিয়ে এসছে, ভাগ্য নিয়ে এসছে, প্রারব্ধ নিয়ে এসছে। এবং সে আসার পরে আপনি যতই চেষ্টা করুন যে আমার ছেলেকে আমি ডাক্তার বানিয়ে দেবো, কিন্তু তার কর্মে সেটা নেই, তার অন্য কিছু আছে, কিভাবে করবেন আপনি? তাই আগে থেকে বিচার করতে হয়। তাই
এটা হলো একটা সংস্কার, যে জন্মের আগের থেকে সংস্কার। আর জন্মের পরেও সংস্কার বলতে গেলে সংস্কার কথাটার অর্থ আমি আসছি, একটা হচ্ছে সংস্কার মানে এই যে আমাদের যে গর্ভদান, জাতকর্ম, এই সংস্কার দিয়ে। আরেকটা সংস্কার মানে হচ্ছে ভালো, যেমন আদব কায়দা বলা হয়, শিষ্টাচার, সেটা একটা সংস্কার, সেখানে আসবো। কিন্তু এই সংস্কারেও জন্ম হলো, জন্মের পরে জাতকর্ম, তারপরে নামকরণ, তারপরে চূড়াকরণ, অন্নপ্রাশন, এগুলো কতগুলো সংস্কার আছে। মানে এই সংস্কারগুলো কেন করা হচ্ছে যে এই স্বামী স্ত্রী সবাই, পরিবারের সবাই বুঝতে পারেন যে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং সেই সন্তানও ধীরে ধীরে তাকে সেরকম আধ্যাত্মিক কৃপা সে লাভ করে। যত যত সংস্কার হচ্ছে সব সংস্কারেই ব্রাহ্মণদের সেবা, বৈষ্ণব সেবা, গো সেবা, তো যত যত এই সমস্ত কিছু করবেন তত বেশি সেই সন্তান কৃপা লাভ হবে। সংস্কৃত সংস্কারজাত সন্তান আপনি প্রাপ্ত হবেন। তারপরে তো আছে বিভিন্ন ষোড়শ সংস্কার আছে। তো সংস্কার মানে এটা একটা ব্যাপার বললাম, সেই গর্ভদান নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে অন্য একটা দিন। কিন্তু আরেকটা হচ্ছে সংস্কার মানে শিষ্টাচার, কীভাবে ভালো শিষ্টাচার শেখানো যায়। তো সেই শিষ্টাচার শেখাতে গেলে সবার আগেই একটা জিনিস দেখা যায় সচরাচর, বাবা মা চাইছেন যে না আমরা সংস্কার শেখাবো আমাদের সন্তানকে। হ্যাঁ, অবশ্যই শেখাবো, কিন্তু এটা শেখানোর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সংস্কার দেখাবো, নিজেরা পালন করবো। সংস্কার শেখাবেন না, সংস্কার দেখান। হ্যাঁ, সন্তানকে বলবেন না যে এটা করো, না বলে বলুন চলো এটা করি, নিজেরা করি, নিজে করুন। যেমন আমরা শিল প্রভুপাদকে দেখি, উনার পিতা গৌরমোহন দে, উনি উনার কাপড়ের ব্যবসায়ী বণিক ছিলেন, দোকান থেকে আসতেন, এসেও উনি 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 রাতের বেলা ভগবানের আরতি করতেন, পুজো। প্রভুপাদ দেখতেন যে আমার বাবা এরকম করছেন, এবং এটা করছেন মানে কি এমন না যে, এমনও না ব্যাপারটা হচ্ছে একে দেখানোর জন্য আমি করব। হ্যাঁ, দেখো আমি করছি, দেখো, হ্যাঁ তুমি না। ব্যাপার হচ্ছে যদি আপনার মধ্যে এটা, আপনি কতদিন আর দেখাবেন, কতদিন ভান করবেন যে না তোমাকে আমি দেখাচ্ছি, দেখো এটা, ও ভান করে হয় না আসলে। যদি সেই মাতা পিতার মধ্যে যারা, তারা যে স্বতঃস্ফূর্ত হবে, নিজেরা এটা ন্যাচারালি পালন করছেন, মানে ন্যাচারালি এটা হবে। দেখিয়ে তো, লোক দেখিয়ে তো হবে না। যেমন অনেক সময় মনে হয় যে না আমি লিডার, আমার ভক্তদের দেখাতে হবে, আমি একটু এটা করি, সেবা করি। কতদিন আপনি আর দেখাবেন, ভান করতে হবে। তো মাতা পিতা যত করবেন তত সন্তানেরা অটোমেটিক্যালি অনায়াসে শিখে যাবে। এটা একটা, এটা গ্যারান্টিড একটা ব্যাপার। মাতা পিতা যদি মিথ্যে বলেন, সময় পালন না করেন, টাইম ম্যানেজমেন্ট, নিজেরা যদি সময় অনুভূতি বা কথা দিয়ে কথা না রাখেন, সেই সন্তানের মধ্যে ওই গুণগুলি আসবে না। ঠিক আছে, কথা পালন করা এটা এতটা গুরুত্বপূর্ণ, বা এত বাধ্যতামূলক নয়, বা মিথ্যা কথা বললে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। মাতা পিতার সংস্কার নিজেরা পালন, এটা একটা পরম্পরা ধারায়ও আসে ফ্যামিলিতে। কারণ আমার মাতা পিতা তার মাতা পিতার কাছ থেকে শিখেছেন, তার মাতা পিতার মাতা পিতার কাছ থেকে শিখেছেন, আমি আমার সন্তানদের শেখাবো। এটা একটা ব্যাপার যে আমার বংশ পরম্পরায় সংস্কার নেমে আসবে। আরেকটা হচ্ছে শিক্ষকদের কাছ থেকে, গুরুদের কাছ থেকে সংস্কার আসবে। আরেকটা হচ্ছে সঙ্গ কেমন, বন্ধু বান্ধব কেমন আছে, সঙ্গ কেমন আছে। তো যাই হোক, সেই বিষয়ে আশা করি আরও ডিসকাশনে আসবে, কেমন সঙ্গ, কেমন কি চাই সন্তানদের। খুব ভালো প্রভু, আপনি যেভাবে বিশ্লেষণ করলেন, আমি যেটা দেখেছি, উপলব্ধি করেছি, আমাদের শাস্ত্রেও আছে অনেক অনেক কাহিনী আছে। যেরকম প্রহ্লাদ মহারাজ উনি যখন যে মাতৃগর্ভে ছিলেন, তখন নারদ মুনি তাকে যে শিক্ষাগুলো দিয়েছে, সেই শিক্ষার ফল হিসেবে উনি একজন মহান ভক্ত হয়ে জন্ম নেন, যদিও তিনি অসুরকুলে জন্ম নেন। অভিমন্যুর ক্ষেত্রে দেখুন, অভিমন্যুর ক্ষেত্রে অর্জুন বলেছেন, উত্তরাকে বলেছেন, গর্ভবতী উত্তরাকে বলেছেন কিভাবে চক্রব্যূহে ঢুকতে হয়। মাতৃগর্ভে থেকে সেই সন্তান শুনেছেন, বাইরে বেরিয়ে উনি শিখে গেছেন চক্রব্যূহে ঢুকা, কিন্তু বেরোতে হয় কিভাবে সেটা বলতেছেন, ঘুমিয়ে গেছেন মা, তখন শুনতে পাননি। তার মানে গর্ভস্থ সন্তান শুনতে পায়। এখন আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনের সঙ্গে অনেক গৃহস্থরা আছেন যারা পুরো মন প্রস্তুত করে ভালো চেতনার মধ্যে সন্তানদের আনছেন। তাছাড়াও আমরা এমনি দেখেছি যারা ধার্মিক, মানে ভারতে তাও কিছুটা ধর্ম আছে, তো অনেক ধার্মিক আমাদের অফিস বা বন্ধু বান্ধব সার্কেলেও দেখেছি, মায়েরা চায় যে হ্যাঁ বাচ্চাদের ভালো একটা সংস্কার আছে। তো আমি দেখেছি কেউ যখন গর্ভবতী মা, সে ধরুন বাড়িতে কিছু পুজো আচ্ছা করছেন, হ্যাঁ, সকালে উঠে শিষ্টাচার করছেন, যত সব ওনার যেটুকুন জ্ঞান আছে সে অনুযায়ী করছেন, তাহলেও বাচ্চাদের মধ্যে ওই ইমপ্রেশনটা থাকে। কিন্তু আরেক দিকে আমরা যদি দেখি, মা সারাদিন ফোন নিয়ে বসে আছে, তখন বাচ্চা, ছোট বাচ্চা আমি দেখেছি, হ্যাঁ, বন্ধুবান্ধবদের মধ্যে ছোট বাচ্চা সে স্মার্টফোন খুলে চালাতে শুরু করে দিচ্ছে
একদম ছোট, সে হয়তো কথা বলতে পারে না। আমার বাবা মা দেখে জিজ্ঞেস করছে, আরে এ কী করে জানে ওটা এটা অ্যাপ, এটা ওই অ্যাপ, ক্যামেরা চালু করে দিচ্ছে, ফোন আনলক করে দিচ্ছে, আরে পুরো গর্ভতে তো ওই দেখেছে মায়ের থেকে। তো এটা মানে একটা খুবই প্র্যাকটিক্যাল বিজ্ঞান, এটা নয় যে আমরা কিছু একটা হাওয়াতে চর্চা করছি। তো শুরুটাই ঠিক করতে হবে, এটা হচ্ছে আসল কথা। আর যেরকম ঋষভদেব বলছেন, গুরু না শাশ্বত, স্বজনই না শাশ্বত, পিতা না শাশ্বত। স্বজন মানে যারা রিলেটিভ বা পিতা বা গুরু, এদের একটা দায়িত্ব আছে, যে সন্তান আসছে তাকে এই মনুষ্য জন্মের সার্থকতা সে যাতে প্রাপ্ত করতে পারে, তাকে সেই এনভায়রনমেন্ট, সেই শিক্ষা, সেই ইনফ্রাস্ট্রাকচারটা দেওয়া তাদের একটা বড় দায়িত্ব। এবার মাতা পিতা যদি সেটা না জানে, হ্যাঁ, তারপর বাচ্চা আসার পর দেখছে তার ব্যবহার, তার নেচার, তারা আর ডিল করতে পারছে না। তো কিন্তু সেই চেতনাটা মা বাবাকে আনতে হবে যে আমাদের এইটা হচ্ছে দায়িত্ব, যে যাকে আমরা আনছি আমাদের পরিবারে, সে প্রথমত নিজের জীবন সার্থক করবে অ্যাটলিস্ট, তারপরে সমাজের ব্যাপার, হ্যাঁ না, ভক্ত সমাজের ব্যাপারে কল্যাণে কাজ করবে, সেটা তো বড় ব্যাপার। ওকে প্রভু, ধন্যবাদ। এগিয়ে যাই। অবশ্যই। আরেকটা বাচ্চাদের রিলেটেড টপিক, আমি এটা দেখেছি ছোট বাচ্চাদের সাথেও এবং যারা টিনেজার তাদের সাথেও, বা আমাদের প্রথম চিন্তা থাকে পড়াশোনা, যে ওরা কি পড়াশোনা করছে মনোযোগ সহকারে, মন দিতে পারছে কি না, যেটা শিখছে সেটা প্রয়োগ করতে পারছে নাকি। প্রত্যেক স্তরে বা আমাদের একটা টেনশন থাকে। আমি দেখেছি আমাদের ছোটোবেলায় যখন পরীক্ষা আসতো তখন মা খুব টেনশন নিত যে কি করবে পরীক্ষায়। আর যত আমি দেখছি আধুনিক জীবনে প্রগতি করছে মানুষ, যত টেকনোলজি, স্মার্টফোন হেন তেন আসছে, পড়াশোনার দিকটা খুব বড় স্ট্রাগল হয়ে যাচ্ছে বাচ্চাদের, ছোট বাচ্চাদের। স্কুলেও, কলেজে তো আরও বেশি। আমি নিজে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি। ফার্স্ট ইয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে হ্যাভ আ হিউজ স্পেস, মানে আমার ডানা গজিয়ে গেছে যেটাকে বলে, যে এখন আমাকে দেখার কেউ নেই। আমি হস্টেলে ছিলাম, তো সব স্টুডেন্টদের ওখানে ডানা গজানোর মতো অবস্থা। তো কি করে আমরা বাচ্চাদেরকে ঠিক পড়াশোনায় মন লাগানোর জন্য হেল্প করতে পারি, কি করে ঠিক করে গাইড করতে পারি তারা যাতে দায়িত্ব নিয়ে পড়াশোনাটা করে? বাচ্চাদের কিভাবে পড়াশোনায় মন লাগানো যায়, সুন্দর কথা। কিভাবে মন লাগানো যায়, একটা হচ্ছে ধরে বেঁধে লাগানো যেতে পারে, বা কিছু একটা বাবা সোনা বুঝিয়ে সুঝিয়ে চকলেট দিন, কুকিজ দিন, খেলনা দিন, বন্দুক দিন, তাহলে হয়তো পড়তে বসতে পারে। কিন্তু আসলে সেটা একটা ব্যাপার। আবারও আমরা শাস্ত্রের পার্সপেক্টিভে চলে আসি, কেন এখন এরকম হচ্ছে? আগেও কি এরকম ছিল? তো শাস্ত্রে আমরা বর্ণাশ্রম দেখতে পাই, বলা হয় ভগবান নিজেই বর্ণাশ্রমের কথা বলেন, চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, 4টি বর্ণ 4টি আশ্রম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদের কথা বলা হয়েছে। তো এখন যেরকম হচ্ছে সবার জন্য শিক্ষা খুব ভালো, কিন্তু আসলে সবার জন্য শিক্ষা ঠিক, কিন্তু সবার জন্য তো একরকম শিক্ষা হলে তো হবে না, সবাইকে একরকম শিক্ষা হলে তো হবে না। সবার জন্য এখন যদি বলি যেখানে যা আছেন সবাইকে একরকম খাবার খেতে হবে, কারো যার যেরকম শরীরে যেরকম দেবে তার যেরকম হবে, স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন দেশের বিভিন্ন লোকে তাদের খাদ্যাভ্যাসও ডিফারেন্ট আছে, স্যুট করবে না এই হুট করে বাঙালি খাবার গেলে, বাঙালিরা অন্য জায়গায় গেলে স্যুট করবে না। তো যার যেরকম গুণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তো গুরুকুলে আগেকার সময় আমরা দেখতে পাই সবাই যে গুরুকুলে যেত সেরকম না, গুরুকুলটাই স্কুল ছিল, গুরুকুলে সবাই যেত না, আলাদা আলাদা ছিল। যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয়রা যেত গুরুকুলে, বৈশ্য শূদ্রদের অন্যরকম শিক্ষা ব্যবস্থা আছে। মানে ওই সময়কার যে ট্রেনিং প্রোগ্রাম ছিল, যেমন কৃষ্ণ বলরাম ওনারা বৃন্দাবনে ছিলেন, বৈশ্য হিসেবে ছিলেন, নন্দ মহারাজের পুত্র। কীভাবে কি করেছেন দেখি আমরা, বই খাতা নিয়ে মাথায় এতগুলো বই, ব্যাগ, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছেন পড়তে,
গোচারণ করছেন, গাভী চড়াচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, খেলছেন, তারপরে একজন আর একজন কুস্তি করছেন, পিঠে চড়ছেন, বনভোজন করছেন, কত আনন্দ করছেন। যাই হোক, তারপরে যখন নন্দ মহারাজের পুত্র ছিলেন, বৈশ্য ছিলেন, ওই রকম করেছেন, গোচারণ করেছেন, কৃষি রক্ষা বৈশ্যের কাজ। তারপরে যখন বসুদেবের পুত্র রূপে এলেন মথুরায়, এবার ক্ষত্রিয়, এবার গেলেন ঠিক আছে যাও সন্দীপনী মুনির আশ্রমে পড়তে যাও, ক্ষত্রিয়ের সন্তান তো পড়তে হবে এখন কিছু, গেলেন। তো সেরকম ছিল। তো সবাইকে এক গাদা স্কুলে ভর্তি করে দেয়া হয় এবং বলা হয় যে সবাইকে ডাক্তার হতে হবে। কিন্তু না, তাদের যার যার প্রবৃত্তি আছে, যার যার যেরকম আছে তার সেরকম হবে। যে ব্রাহ্মণের গুণ যার মধ্যে আছে, সেই বাচ্চা সে এমনিতেই পড়তে চাইবে, সে পড়াশোনার প্রতি তার একটা আগ্রহ থাকে, পড়তে চাই, দেখতে চাই, এটা কি ওটা কি, যে জানার আগ্রহ। যে বৈশ্য বা শূদ্র, তার অন্যদিকে আগ্রহ থাকবে, হয়তো স্পোর্টস বা মিউজিক বা এই সেই আর্ট, ওগুলোর প্রতি আগ্রহ থাকবে। আবার তো কিন্তু সেই জিনিসটা আমরা বর্ণাশ্রমটাকে আমরা অ্যাকনোলেজ করি না, যার ফলে আমরা বিশেষ করে ভারতে এটা আরও বেশি হচ্ছে, জোর জবরদস্তি করে। এই যে গত বছর মনে হয় কি অলিম্পিক ছিল, গত বছর না কত বছর, কোন বছর ছিল, 2023 না 24? আগের বছরে ছিল, যাই হোক 23 না 24 অলিম্পিক, 24 মনে হয়েছিল অলিম্পিক। তো তখন দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া অনেকে লেখালেখি করছিল যে চায়নাতে এতগুলো গোল্ড মেডেল পাচ্ছে, গোল্ড মেডেল ইন্ডিয়াতে মাত্র অল্প কোটা পাচ্ছে, কেন ভারতে কেন হচ্ছে না? তো অনেকে শেয়ার করছে অনেক কিছু। একটা পোস্ট দেখছিলাম শেয়ার করছে, চায়নাতে হচ্ছে কি ছোটো ছোটো বাচ্চাদের তারা এরকম প্রথমে তারা আগের একটা টেস্ট করে, বিভিন্ন ধরনের জেনেটিক টেস্টও নাকি করছে, বা বংশগতভাবে পারিবারিকভাবে এই ধরনের কি বিভিন্ন কিছু টেস্ট, একটা কার কি কোন দিকে কেমন কি সম্ভাবনা আছে। এই ছেলেটা মনে হচ্ছে সে জিমন্যাস্টিকের দিকে ভালো করে, ঠিক আছে ওই দিকে তাকে উৎসাহ দাও, এই আর্টসের দিকে, এই মেয়েটা আর্টসের দিকে, যার যেদিকে সময় তাকে সেই দিকে উৎসাহ দিচ্ছে, যার ফলে একটা ভ্যারাইটি। সবাইকে যে বইয়ের গাদায় যে মানে বইয়ের মধ্যে যে মুখ গুজে বসে থাকতে হবে সেরকম না। আমরা মনে করি উদাহরণ দেখ, পাশের বাড়ির গুপ্তাজির ছেলে সারাদিন, এই শর্মাজির মেয়ে সারাদিন বই নিয়ে বসে থাকে, যখনই দেখি বই নিয়ে বসে আছে, তুই পড়তে পারছিস না, ও ফার্স্টে আসছে, তারা সবাই কম্পেয়ার করছে আমার ছেলে আমার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার। কিন্তু আমি চিন্তা করতে পারছি না যে ছোটো বাচ্চাকে যে এত চাপ দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি যেটা ছোটো বাচ্চা ক্লাস 5-এ পড়ে আত্মহত্যা করেছে, চিঠি লিখে আত্মহত্যা করেছে। চিন্তা ভাবা যায়, ক্লাস 5-এ পড়ে, কত বছর বয়সে 5-এ পড়ে, কত 9-10 বছর বয়সে হয়তো ক্লাস 5-এ পড়ে। এই 9-10 বছরের বাচ্চা কি বুঝেছে, সে আত্মহত্যা করে ফেলেছে, ভয়ে পরীক্ষায় ফেল করেছে দেখে, বাবা মায়ের ভয়ে আত্মহত্যা করে ফেলেছে। এরকম পত্রিকায় পড়ছিলাম। তো এমন একটা অবস্থা শুরু করে রাখা হয়েছে, কি আর করা যায়। তো যে কথায় আসি আমরা, যে বাবা মা কীভাবে পড়াশোনাতে করবেন, তো একটা হচ্ছে যত আমরা মানে সেই এক ধরনের পড়াশোনা দেওয়া হচ্ছে, আমরা চাপ দিয়ে করতে পারবো না কাউকে, জোর জবরদস্তি করে কি ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দেবো। তো জোর জবরদস্তি কোনোভাবে শুধু কি হচ্ছে, এই জন্য দেখতে পাচ্ছি আমাদের কি হচ্ছে, মানে জোর জবরদস্তি করে পড়ো, মুখস্থ করো, কোনো না কোনোভাবে জোর করে ইঞ্জিনিয়ার হয়ে যাও, তারপর ডাক্তার হয়ে যায়। পুরো জীবনটা না এই যে রেট রেস গাধার মতো করে ছুটছে, নয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ইঞ্জিনিয়ার, হ্যাঁ এটা না হতে পারলে ওকে সিএ, বা সিএ না হতে পারলে ল পড়ো, না হলে শেষে টিচার হয়ে যাও, সেরকম একটা অবস্থা হচ্ছে। একজন বলছে মজা করে বলছে না, আমার বাবা মা না প্যারেন্টস খুবই উদার ছিলেন, তারা আমাকে পুশ করেননি, ফোর্স করে, তারা আমাকে 3টে অপশন দিয়েছেন। কি 3টে অপশন? যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 3টে অপশন তোমাকে দিলাম, চুজ করুন। তো কথায় আসি যে কীভাবে মনোযোগী করবেন, এটার না ঔষধ বা এটার সমাধান কমপক্ষে আমি ভালো করে জানি না। একটাই বলতে পারি যে সন্তানদেরকে ভালো করে বুঝাতে পারেন, তাদেরকে খেলার সময় একটু খেলতে দিন, পড়তে দিন, বাচ্চাদের একটা স্বাভাবিক হবে। তবে মানে জোর করে কিছু করানো যাবে না তাদেরকে, যত আপনি মুখস্থ করানোর চেষ্টা করবেন তত হবে না। এবং টেকনোলজি করতে হবে, যেমন আমার বলতে পারি আমার দিক থেকেও ওরকম ফ্যামিলি করতে হবে না, ইঞ্জিনিয়ারিংয়ের দিকে পড়ো বা এটা করো সেটা করো। কিন্তু আমার ঝোঁক ছিল অন্যদিকে। আমাকে যদি হয়তো আমি ভাবছিলাম যে আমি যদি অন্য কোনো ফিল্ডে যেতাম, আমার ইন্টারেস্ট যেখানে ছিল ফিলোসফি বা জার্নালিজম, ওইদিকে আমার কিছু ঝোঁক ছিল, ওইদিকে আমি পড়তাম, দেখতাম ওই ধরনের বিষয়। কিন্তু যাকেই বলি না সবাই মনে করছে কি না ওগুলোতে একটা চাকরি পাবে না, ওগুলো চাকরি নেই। সবাই যাকে একটা না তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, এই ইঞ্জিনিয়ারিং কেন ওইদিকে চাকরি বেশি পাবে, ওই ফিল্ডে গেলে চাকরি টাকা বেশি। আমাদের এখনকার এডুকেশনটা জাস্ট টাকার জন্য।
শুধু টাকাই যদি রোজগার করতে হয়, এত ধাক্কা দিয়ে চাপ দিয়ে টাকা রোজগার করার তো আজকে কাল অনেকেও আছে। আজকালকার যে জেনজি এসছে, এটা তো আরও হচ্ছে। বা বিশেষ করে আমার যে কাছে মনে হয় যে এখন যে জেনারেশন চলছে না, এরা যখন প্যারেন্টস হবে, এদের যখন বাচ্চা হবে, এটা তখন ইন্টারেস্টিং হবে যে কেমন হয়। কারণ এখনকার জেনারেশন হচ্ছে সোশ্যাল মিডিয়া জেনারেশন, ইউটিউবার। বাচ্চাদের আপনি কথা বলুন বা দেখুন গিয়ে যে ইউথরা আছে, 5 জনের মধ্যে 2 জন হয়ে বলবেন আমি ইউটিউবার হতে চাই। বা সবারই মনে একটা আমি যদি ইউটিউবার হতে পারতাম, ইউটিউব থেকে টাকাও কামাতে পারবো, ইনফ্লুয়েন্সার হতে পারতাম, এটাই চাইছে সবাই। আর দেখে বাবা মা আমাদের পুরোনো জেনারেশন মনে করছে আমার ছেলে ডাক্তার হলো না, ইঞ্জিনিয়ার হলো না, কি হবে। কিন্তু ছেলে মেয়ে মনে করছে ইনফ্লুয়েন্সার হবো আমি, পড়াশোনা করে কি হবে। এদের ছেলে মেয়ে যখন বড় হবে তারা যে কি করবে সেটা একটা ভাবার বিষয়। বা মজা হবে যদি বেঁচে থাকি, দেখবো আমরা যুগ বা জমানা কিভাবে পরিবর্তন হয়, কি আসে। তো একটাই কথা বলবো যে কীভাবে ছেলে মেয়েদের উৎসাহী করা যায়, মনোযোগী করা যায়। হ্যাঁ, তাদেরকে মাঝে মাঝে সেরকম একটা স্বাভাবিকভাবে বিকাশ করার চেষ্টা করুন, বুঝান, সময় কাটান বাচ্চাদের। শুধুমাত্র প্রাইভেট টিউটর রেখে দিয়ে হবে না। প্যারেন্টস যদি সেরকম বন্ধুর মতো মিশেন বাচ্চাদের সাথে, এবং তখন তাদেরকে হ্যাঁ ঠিক আছে, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, ঘুরতে গেলাম একসাথে বা আনন্দ করলাম। বাবা মাকে মিশতে হয় বাচ্চাদের সাথে। এটা কী হয়, বাবা মা সবাই ব্যস্ত, আর টাকা রোজগার করবো, আর বাচ্চার জন্য স্কুলে পাঠিয়ে দাও, প্রাইভেট টিউশন রাখে দেয়, ভালো করে পড়তে হবে। তো প্যারেন্টসদের সাথে যদি একটা সেরকম ওপেন ফ্রি রিলেশন না হয় প্যারেন্টসদের, আমার মনে হয় না সেই বাচ্চাদের একটা সে ধরনের বিকাশ যে কোনোভাবেই বললেন ভালো বিকাশ হবে। তাই পড়াশোনায় বলতে গেলে একটা হচ্ছে মেইন, প্যারেন্টসের জন্য ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারেন। শুধুমাত্র ওই বকাঝকার সম্পর্ক না, পড়তে বস বা এরকম নাই, পড়াশোনা না করলে তুই গাধা হবি, ঠেলা গাড়ি চালাতে হবে, ভিক্ষা চাই, সাকসেস, সবসময় নেগেটিভ কথাবার্তা। আমি দেখেছি অনেক ফ্যামিলিতে নেগেটিভ কথাবার্তা বাচ্চাদেরকে, কিছু করতে পারবি না, গাধা হবি, এই হবি, অপদার্থ, কিছু করতে পারবি না জীবনে, কি যে করবি, হায় মাথায় টেনশন। ওই ধরনের যখন নেগেটিভ চারদিকে নেগেটিভিটি ছড়িয়ে দেবেন সেই বাচ্চার, সে কী বুঝবে। এই পজিটিভিটি দিন তাকে। আমি এমনকি একটা ইনফ্লুয়েন্সিয়াল ভিডিও বা মোটিভেশনাল ভিডিও বানিয়ে দেখছিলাম, বলছে যে প্রাইভেট বা সেই স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল উনি চিঠি লিখেছেন প্যারেন্টসদের কাছে যে সামনে ফাইনাল এক্সাম আসছে, আপনাদের বাচ্চাদের ফাইনাল এক্সাম হবে, তারা পরীক্ষা দেবে, রেজাল্টের উপরে অনেক কিছু নির্ভর করবে। আমি আশা করি, প্রত্যাশা করি, প্রার্থনা করি যে আপনাদের ছেলে মেয়েদের রেজাল্ট ভালো হোক। তবে হয়তো আপনাদের মধ্যে কারো ছেলে সে ভবিষ্যতে গিয়ে মিউজিশিয়ান হবে, তার হয়তো ফিজিক্সে একটু কম মার্কস পেলেও যায় আসে না। বা কেউ হয়তো গিয়ে ভবিষ্যতে আর্টিস্ট হবে, সে যদি কেমিস্ট্রিতে একটু কম মার্কস পেলেও যায় আসে না। বা কেউ হয়তো গিয়ে সে স্পোর্টসম্যান হবে, সে হয়তো গিয়ে একটু বায়োলজিতে কম মার্কস পেলে যায় আসে না। বা অর্থাৎ মানে এটাই শেষ না। বাবা মা যেরকম একটা দেখান বাচ্চাদেরকে যে এটাই হচ্ছে এন্ড অফ লাইফ, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এন্ড অফ দ্য সিভিলাইজেশন, যে তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করো, টপ করতে না পারো, এইখানে চান্স পেতে না পারো, তোমার জীবন শেষ, তাকে ওরকম বলবেন না। তাকে উৎসাহ দিন যে তুমি যেটা ভগবদ্গীতা এটাই শিক্ষা, কর্মণ্যেব অধিকারস্তে, কর্ম করে যাও, ফলের আশা করো না। হ্যাঁ, তুমি চেষ্টা করো যে আমি ফার্স্ট হব বা আমি এই করব, কিন্তু এটাও শেখান যদি তুমি করতে না পারো, চেষ্টা করার পরও হতাশ হও না। আমি একবার, হ্যাঁ মনে আছে, আমার মনে হচ্ছে একবার আমি বাংলাদেশে গেছিলাম, ওখানে আমরা বুক ডিস্ট্রিবিউশন করছি, একটা এরিয়া, চা বাগানের মতো এরিয়া, একটা গ্রামও ছিল, একটা ওখানে গেছি, বুক বাড়ি যাচ্ছি, খুব সুন্দর জায়গা। তো একটা বাড়িতে গেলাম, তখন ওখানে আরও ওই ভক্তরা নিয়ে গেলো, আমরা কয়েকজন মিলে গ্রন্থপ্রচার করতে গেছি। তো বলছে ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটা এসএসসি ক্লাস 10 এক্সাম দিয়েছে, রেজাল্টটা ভালো হয়নি। তো আমাকে তখন বললেন এই মেয়েটাকে একটু বুঝান। তার মা এসে বুঝান, ওই ভক্ত যিনি বলছে এই মেয়েটা, আমাকে একটু আড়ালে বললেন যে মেয়েটাকে একটু বুঝান যে আর রেজাল্টটা ভালো হয়নি, খারাপ হয়েছে, যার ফলে সে খুবই হতাশ হয়েছে, ওই ধরনের নেগেটিভ থট আসছে, সুইসাইড বা ওরকম নেগেটিভ একটা থট আসছে, ওরকম একটা ব্যাপার, বুঝান। তো এখন কথা বলছে সেই মেয়েটা, তার মাও ছিলেন, বোঝে, তার ভক্তরা ছিলেন। আমি বললাম তাকে কী বলা যায় সেই মেয়েটা, কারণ তার মধ্যে এই ধরনের এতদিন ধরে তার মধ্যে এরকম একটা সংস্কার তৈরি করে দেওয়া হয়েছে যে তুমি পরীক্ষায় ভালো না করলে তোমার জীবন শেষ, ব্যর্থ, সেই একটা সোশ্যাল প্রেশার। আমি এখন তাকে 2 মিনিটে কী আর বুঝাতে পারবো, ওই যে প্রেশারটা, যার পরে কথা বলেছিলাম তার সাথে, এরপর জানি না কী অবস্থা মেয়েটার সাথে। তো ওরকম একটা খুব দুঃখ লাগলো আমার সেই মেয়েটাকে দেখে, যে এমন একটা অবস্থা, সেই মেয়েটা, তার বয়স কত, ক্লাস 10
পরীক্ষা দিয়েছে, এরকম একটা অবস্থা। তো সংক্ষেপে বলতে গেলে অনেক আলোচনা, সংক্ষেপে বলতে গেলে বাবা মাকে এটা চিন্তা করতে হবে যে আপনার সন্তানের ভবিষ্যৎ সম্বন্ধে আপনার হাতে এটা না। এখনকার জেনজি জেনারেশনও আর হয়ে যে আপনি কন্ট্রোল করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া তারা আপনার থেকে বেশি জানে এখন, ইউটিউব কাজ হাতে আছে মানে বেশি জানে, কত কিছু ওয়াইড একটা স্পেকট্রাম আছে ইনফরমেশন তাদের কাছে, তারা অনেক কিছু জানে। তারা কি করবে সে দেখুন, ক্লাস ছোট 5-এর বাচ্চা বুঝে নিচ্ছে যে আমি এখন কি ওটা করবো এটা করবো, কত কিছু ভেবে নিচ্ছে। তাই তার ঝোঁক কোন দিকে, তবে জেনুইন অনেকটা আছে একটা শখের বসে বা এক ধরনের আবেগের বসে অনেক কিছু করে ফেলে। তা আপনি তাদের মধ্যে একটা স্পার্ক আছে, ঠিক কি না? তো ওই স্পার্কটাকে আপনি ভালো করে বাতাস দিন, হাওয়া দিন, এটা সঠিক দিকে হাওয়া দিন, ওইটাকে নিভিয়ে দেবেন না চাপ দিয়ে, নিভিয়ে না দিয়ে এটাকে সঠিক দিকে আপনি ইন্সপায়ার করুন যেন ওই দিকটায় সে ভালো কিছু করতে পারে। প্লাস ভালো সম্পর্ক গড়ে তুলুন, যে তার ফ্রাস্ট্রেশন না আসে বা একটা না, অর্থাৎ তারা জীবনে যে কোনো জায়গায় আটকালে, পড়াশোনা থেকে শুরু করে যে কোনো জায়গায়, তারা যেন বাবা মায়ের সাথে এসে খুললে শেয়ার করতে পারে। এই ধরনের একটা রিলেশনশিপ তৈরি করতে হবে মাতা পিতাকে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ফেল করলেও করে, কিন্তু ওই রিলেশনটা তৈরি করা গুরুত্বপূর্ণ, যে সে জীবনে যে কোনো জায়গায় যে কোনো কিছু, যে যেন নিজে একটা ভুল করে আসে, অন্যায় করেছে, তাও যেন সে বাবার সাথে শেয়ার করে, বাবা আমি এটা ভুল করে ফেলে বা এরকম করেছি আমি, এরকম একটা রিলেশনশিপ তৈরি করা। আমি কিছু বছর আগে এখানে বুক ডিস্ট্রিবিউশন করছি মায়াপুরে, অনেকে আসছেন, কথা বলছি, দাঁড়িয়ে আছে, গ্রন্থ দিচ্ছি, হঠাৎ করে একজন বয়স্ক একজন মহিলা মাতাজি দাঁড়িয়ে আছেন, দেখছেন। আমি বললাম কিছু একটা বলবেন, কিছু বলবেন আপনি? বলছে আমার একটা প্রশ্ন ছিল। কী প্রশ্ন? আমার একটা নাতনি আছে, তাকে নিয়ে একটু সমস্যা। কী সমস্যা? সে না পড়তে যায় না, পড়াশোনায় মন নেই। বলে বয়স কত? বলে 6 বছর। 6 বছরের নাতনি পড়তে চায় না, আর আপনি আমার কাছে বলছেন এত টেনশন আপনার? কি যে একটা যুগ হয়ে গেছে। 6 বছরের মেয়ে বলে কি, তার ছোটবেলা তাকে আপনি তাকে যে একটা সার্বিক বিকাশ করতে দিন, যে তার ওগুলো শেখান, ভালো এটিকের সংস্কার শেখান, সেই জন্য বড়দের সম্মান করে, বা আরও ভ্যারাইটি জিনিস শেখান। আজকালকার যেটা মানে সেই বাচ্চারা উঠে বোতল থেকে বা জগ থেকে জল ঢেলে খেতে জানে না, জল গরম করতে জানে না, এমন বাচ্চা তৈরি হচ্ছে। কিন্তু তাদেরকে শেখান, রান্না শেখান, নিজের কাপড় একটু ছিঁড়ে গেছে সেলাই করতে শেখান, নিজের ঘর নিজে পরিষ্কার, নিজের কাপড় নিজে ধুতে, এগুলো শেখান, যেটা তার পুরো লাইফ স্কিল শেখান, রিয়েল লাইফ স্কিল শেখান। সেটা বেশি গুরুত্বপূর্ণ আছে। পড়াশোনা তার ভাগ্যে যেরকম আছে বা তার যেরকম প্রপেন্সিটি সেটা করবে। সবথেকে গুরুত্বপূর্ণ আমি যেটা আবারও হাইলাইট করতে চাইছি, প্যারেন্টস যদি একটা ওপেন রিলেশনশিপ ক্রিয়েট করতে পারেন, তাহলে আমার মনে হয় সেই প্যারেন্টস বাচ্চাদেরকে যে কোনো দিকে ইন্সপায়ার করতে পারেন, হোক পড়াশোনা হোক বা যে কোনো দিকে চান, তা আপনি পড়াশোনাতেও ইন্সপায়ার করতে পারেন বাচ্চাদেরকে, যদি আপনি একটা ওপেন রিলেশন। আর না হলে ধরে বেঁধে কতটুকু করবেন, যেটা আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল, ধরে বেঁধে কি আর করা যায়। হ্যাঁ, আমি দেখতে পেয়েছিলাম আমার ক্লাসে, স্কুলে যেরকম এরকম ক্লাস ফার্স্ট বয় ছিল, সে মানে খুব ছোটো ক্লাসে, বড় ক্লাসে যখন উঠেছে বা কলেজে গেছে, সেই সব থেকে মানে বিগড়ে গেছে একদম, লাস্ট বা একদম ফেল করছে, এই করছে সেই করে, সে সব বখাটে হয়ে গেছে এক ধরনের। তো চাপ দিয়ে জোর করে হয় না। একদম সঠিক বললেন প্রভু। আপনি যখন বলছেন তখন জিনিসগুলো আমার আরও মনে আসছে। প্রথম যেটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমিও শুনেছি এডুকেশন ওয়ার্ডটা আসছে এডুকারি থেকে। এডুকারি মিনস টু ব্রিং আউট হোয়াটস দেয়ার ইনসাইড, মানে আমাদের ভেতরে যেটা আছে ভালো জিনিসটাকে বাইরে তুলে ধরা এবং সেটাকে আরও কার্যকর করা, সকলের কল্যাণের জন্য, নিজের ভালো করার জন্য। তো এই যে শুরুতে যে আপনি কথাটা বললেন যে বৈদিক যুগে বর্ণাশ্রম অনুসারে যার যেটা নেচার, টেন্ডেন্সি, সেই অনুযায়ী তাকে শিক্ষাটা দেওয়া হতো। কারো কৃষি বাণিজ্য পরীক্ষা, কারো যজন পাঠন, তাদের যে ইনক্লিনেশন তাদের সে অনুযায়ী শেখানো হতো। আজকাল সেই যে তার স্বভাব, সেইটা বুঝে তাকে শিক্ষাটা দেওয়া হচ্ছে না। আমাদের ভারতীয় ইতিহাস দেখলে, যখন বিদেশিরা এসছেন, তারা আমাদেরকে আরও প্রগতিশীল করার অজুহাত দিয়ে আমাদেরকে চাকর বানিয়ে দিয়েছে। আসলে এই মূল আমাদের এই ডিগ্রেডেশন হয়েছে ওই ব্রিটিশদের আসার পর থেকে। তারা এমন ভাবে দেখিয়েছে যেন তারা আমাদেরকে উদ্ধার করতে এসছে। ভারতীয়দের শিক্ষার প্রয়োজন আছে, তারা শার্ট প্যান্ট পরে স্কুল যায় না। হ্যাঁ, ওই ইংরেজদেরকে দেখেই সবার মনে হচ্ছে না আমার চাকরি করতে হবে। আগে চাকরিটাকে কেউ ভালো চোখে দেখতো না, এখন
এখন চাকরি করতে হবে, সাহেবদের কাছে চাকরি করতে হবে। তো এই বাচ্চাদের থেকে আমার দুঃখ হয় বাচ্চার বাবা মাকে দেখে, এমন টেনশন, হায় হায় কি করবে আমার ছেলে আমার মেয়ে কি হবে। তারপরে এই যে আর্থিকভাবেও এখানে প্রাইভেট টিউশন ওখানে প্রাইভেট টিউশন, এত টাকা মানে বলছেন না অবস্থা। আমাদেরই একজন ভক্ত বলছিলেন যে ফাইন্যান্সিয়ালি খুবই একটু অবস্থায় ছিল, কিন্তু বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে অনেক কষ্ট হচ্ছে। তারপরে বলছেন না আমার এতগুজন প্রাইভেট টিউটর রেখে দিয়েছি, এই পড়াচ্ছি সেই পড়াচ্ছি, এবারে পড়ছে। তো কিন্তু সেই বাচ্চা সে কী করবে, তার হয়তো যেমন আমি নিজেই দেখতে পারি, আমারও নিজে এক্সপিরিয়েন্স থেকে যে স্কুলে কলেজে যা পড়াশোনা করেছি তার মধ্যে অনেক কিছু কাজে লেগেছে, অনেক বিষয়, কিন্তু অনেক বিষয়ই আছে এগুলো ওই জাস্ট মুখস্থ করেছিলাম বা ওই সময় টিচারেরাও সেরকম এটাকে পড়াশোনাটাকে এটা আরেকটা ব্যাপার, পড়াশোনা যেটা বললেন কীভাবে মনোযোগ দেওয়া যাবে, কারণ ডিপেন্ড করে টিচারদের উপরেও যে টিচিং স্টাইল মেথোডোলজি যা আছে। টিচারদেরও মনে আছে যে এটা আমার পেশা হিসেবে একটা নেওয়া হচ্ছে, প্লাস দ্বিতীয় কথা হচ্ছে মানে একটা গদবাদে একটা স্টাইলে যদি মাথা সব চাপিয়ে দেবো, মানে মুখস্থ করে একটা গিলে খাও, মুখস্থ করো, তারপরে গিয়ে উল্টে বমি করে দাও পরীক্ষার হলে, এই ধরনের একটা ওপেন বা ইন্টারেক্টিভ একটা এডুকেশনের যে সিস্টেম আছে তাদেরকে যে তাদের আগ্রহ বৃদ্ধি করা ওই পড়াশোনার মধ্যে, সেই কনসেপ্টটা নেই। যার ফলে আমিও স্কুলে থাকতে কি মনে আছে, স্কুলে যেতাম, ওই স্কুলটা ছিল, হ্যাঁ আমি স্কুল একদিনও মিস করতাম না, বাবা বলতেন স্কুলে যেতেই হয় প্রতিদিন, হ্যাঁ ভালো যেতাম, আমি আরও আগে চলে যেতাম, কেন, খেলাধুলা করার জন্য। বন্ধু বান্ধব স্কুল আমার শুরু হতো 10:30 11টা, আমি চলে যেতাম 9টার সময়, হ্যাঁ আগে গিয়ে ধুমধাম খেলো, তারপরে স্কুল শুরু হলো, স্যার এলেন, হ্যাঁ কিছু হলো, ওদিকে কিছু একটা করাচ্ছেন বোর্ডে, এতগুলো বাচ্চা বসে আছে। আমার স্কুল ছিল সব অন্যতম একটা রেপুটেড স্কুল ছিল আমাদের শহরে, কিন্তু ওরকম 50টা বাচ্চা একটা ক্লাসে, আর এরকম চলছে, পিছনে বসে আছি আমরা, গল্প করছি, স্যার চুপ, কথা বলো না। তো যে স্যারের কাছে যত লম্বা লাঠি সে সব থেকে ভালো, তাকে সব থেকে ভয় পেত সব, আরে এই স্যার এসছেন, ওইটাই মানে স্কুল মানে একটা গরু ছাগল চড়ানোর মতো, লম্বা লাঠি করে নিয়ে আসো, ধুমধাম করে করো। কোনো টিচার তো এরকম বলতে তোমরা চুপ করে বসে থাক, কথা বলবে না, কিছু পড়ারও দরকার নেই। স্যারও ওই সময় তো স্মার্টফোন ছিল না, এখন জানি না স্কুলে কি হয়, এখনও তো টিচারের হাতে স্মার্টফোন থাকে, ওই সময় তো স্মার্টফোন ছিল না, টিচাররা পড়াচ্ছে আর ছাত্ররা ভেতরে দেখছে, সেটা তো টিচার ছাত্রদের কথা, টিচারদের হাতে স্মার্টফোন কোন যে থাকে জানি না আমি এখনকার কি স্কুল, কিন্তু কমপক্ষে আমাদের সময় তো স্মার্টফোন ছিল না, টিচারদের কাছেও ছিল না। এখন তো না হয় এন্টারটেইনমেন্ট আছে, টিচারেরাও ক্লাসে এসে বসে আছেন, মনে আছে স্যার ক্লাসে চেয়ারে এরকম পা তুলে বসে আছেন, সবাই চুপচাপ করে বসে আছি বা নিজেরা ফুসফুস করে কথা বলছি, চেয়ার মধ্যে বেশি শব্দ করবে না, চুপচাপ বসে থাকো। অনেকগুলো পিরিয়ড এরকম করে যেত, টিচার বসে আছেন, আমরা আমাদের মতো করে বসে আছি, গল্প করছি, কেউ এই খাতা কলমে আঁকি খেলছি, ধরনের খেলে না এই ধরনের করছি, কলম দিয়ে খেলছি, পেন বিভিন্ন ধরনের মজা করতাম, টিচার বসে আছেন ব্যাস। তো কি পড়াশোনা, তারপর প্রাইভেট টিচারের কাছে গিয়ে, তাই স্কুলে গিয়ে এই যে 7-8 ঘন্টা 5-6 ঘন্টা যেত আমাদের, ও এক ধরনের পুরোটা ওয়েস্টই যেত। 1-2জন টিচার থাকতেন একটু উৎসাহ নিয়ে পড়াতেন বা একটু মজা করে পড়াতেন, জিনিসটাকে একটু আকর্ষণীয় হয়ে প্রেজেন্ট করতে পারতেন স্টুডেন্টদের কাছে। বাকি টিচাররা ব্যাস ওইটা একটা পড়াশোনাটাকে একটা আনন্দময় একটা মজার ব্যাপার করে না তুলে ওটাকে একটা বোঝা হিসেবে দেওয়া হচ্ছে, বোঝা প্লাস ভয়ের একটা ব্যাপার, এটা আতঙ্ক। অনেক সময় আমি দেখেছি বাবা মাদের একটা নিজেদের অ্যাম্বিশন থাকে, সেইটাকে বাচ্চাদের ওপর, আমার ইচ্ছা ছিল ডাক্তার, আর হতে পারিনি, আমার সাথে ডাক্তার হবে, সেটা হয়। আরেকটা জিনিস আপনি খুব ভালো বললেন প্রভু, যে প্র্যাকটিক্যাল দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো শেখার দরকার, তো সেজন্য সেই প্রথা প্রসঙ্গে আরে বলে দিই, প্রমোশনও করে দিই, যে না আমরা টিচার্স ট্রেনিং কোর্স করাই, যে কীভাবে বিশেষ করে নিজেরা মাতা প্যারেন্টসও তাদের সন্তানদের কাছে পড়াশোনাকে কীভাবে আগ্রহীভাবে, অর্থাৎ কীভাবে নিজেরা পড়াতে পারেন বা ইন্টারেক্টিভ করতে পারেন, এন্টারটেইনিং করতে পারেন, সেই বিষয়গুলো আমরা সেই কোর্সে ডিসকাস করি, কীভাবে বাচ্চাদের কাছ থেকে মনোযোগ দিয়ে শুনবেন, বা এই যে বললাম ওপেন রিলেশনশিপ কীভাবে আপনি তৈরি করবেন বাচ্চাদের সাথে। মানে ছোটোবেলা থেকেই বাচ্চারা এত প্রশ্ন করে, এটা কি ওটা কি এটা কি, চুপ প্রশ্ন করা যায়, চুপ প্রশ্ন করবে না, না তাদের প্রশ্ন শুনুন, উত্তর দিন। তো কীভাবে আপনি ভালো লিসেনার হতে পারবেন, তাদের কথা মনোযোগে শুনবেন, তাদের কীভাবে আপনি প্রশ্ন করবেন, রাইট প্রশ্ন করবেন, বিভিন্ন বিষয় আছে। আমরা ওই কোর্সটাতেও আলোচনা করি টিচার্স ট্রেনিং কোর্সে। তাই যারা অনেকে মনে করে আমি তো টিচার না, কিন্তু আপনি প্যারেন্ট হতে পারেন, বাবা মা আপনার সন্তানকে শেখানোর জন্য আপনি সেখানে আসতে পারেন।
আপনি কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম যে আপনি যে বললেন যে পড়ার সাথে সাথেও দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস বাচ্চাদের শেখানোর যদি সুযোগ করা যায়। আমি দেখেছি শহরে যখন আমি ছিলাম ব্যাঙ্গালোরে, তখন মানে ওদের লাইফস্টাইল বলতে খুবই কৃত্রিম, মানে প্রকৃতির সাথে কোনো কানেকশানই নেই। আমি বাচ্চাদের জিজ্ঞেস করবেন দুধ কোথা থেকে আসে, নন্দিনী প্যাকেট দোকান থেকে। জল কোথা থেকে আসে, কল থেকে। হ্যাঁ, আর সবজি কোথা থেকে আসে, সুপার মার্কেট থেকে। তোমরা জানেই না। কিন্তু এই যে কিছু বছর মায়াপুরে আছি, ভক্তদের কৃপায় আমরা একটা ছোট জায়গায়, মানে আমারও উৎসাহ ছিল যে কি করে কিছু শাক সবজি উগানো যায় সেটা শিখি। তো আমি আজকে সকালেই গেছিলাম, মানে কিছু মাস ধরে করছি, আমরা প্রচেষ্টা করছি বিভিন্ন জিনিস, গাজর টাজর লাউ কি করে লাগায়, কি করে ওগায়, কি তাতে খার দিতে হয়, স্বাদ মানে দিতে হয় পেস্টিসাইড বগেরা। তো আজকে আমার একজন প্রতিবেশী মাতাজি, তিনি বললেন আমি চাই আমার ছেলেগুলো শিখুক, জানুক যে নিজের খাদ্য কি করে উৎপাদন করতে হয় অ্যাটলিস্ট। কারণ ওদের জিজ্ঞেস করলে বললে এই দোকান থেকে সেই দোকান থেকে কিনে আনা হয় সবজি। সেটাই গুরুত্বপূর্ণ আমি একটা পয়েন্ট ছেলেকে নিয়ে গেছিলাম, ছোট বাচ্চা, টিনেজার, মানে ওর 13 বছর মতো বয়স হবে, এবং ও গিয়ে এতটা ও উৎসাহিত হয়ে গেল ওতে। গাজর এক জায়গায় ছিল, ওকে দিয়েছি তুমি গাজর তোলো, বা ছিল ঢ্যাঁড়স হয়েছিল গাছে, ঢ্যাঁড়স ভাঙো, এখানে একটু সার ছড়াও, ওখানে কেটে দাও, এই করতে। এইটুকুন মানে মোটামুটি 1-2 ঘন্টা সকালে আজকে আমি কাটিয়েছি ওই বাচ্চা ছেলেটার সাথে। আর ওর আনন্দ উৎস দেখে আমার এত ভাল লাগলো যে আমি ওকে কিছুটা আনন্দ দিতে পেরেছি। এবং এটা খেলার ছলে ও জিনিসগুলো শিখলো, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হলো। এটা খুবই এইটা চাই পরবর্তী ডিসকাস করতে পারি, যে বড় টপিক, যে বড় একটা টপিক, যে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, মোবাইলে গেমস এই সেই। কিন্তু কথা হচ্ছে এই যে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমার দুঃখ যে আমি সেটা খুব একটা পাইনি বলতে, যখন ছুটি হতো গ্রামে যেতাম তখনও একটা ছিল। এখন তো আর ওইগুলো হয় না, এখন তো বাচ্চা ছুটি পেলেই মোবাইলে। তো আমাদের সে মোবাইল ফোন বা ছিল না, গ্রামে যেতাম। আমরা বুঝতে পারছে না যে বাচ্চাদেরকে কিসের মধ্যে ব্যস্ত রাখা যাবে, ব্যস্ত রাখতে পারছে না, ওই জন্য মোবাইল হাতে দিয়ে দিচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ যে বললাম, যেমন গোশালায় নিয়ে যান, একটু গিয়ে গোমাতার সাথে সময় কাটাক, ব্রাশ করুক, একটু কিছু করুক। একটা কিভাবে একটা গাছ, আপনার কাছে জায়গা নেই, ঠিক আছে, একটা আপনি টব নিয়ে আসেন, টবে একটা গাছ চারা লাগান বারান্দায় বা ছাদে, এখানে জল দিন, দেখান কিভাবে গাছটা বড় হচ্ছে। এটা তোমার গাছ, তুমি এটাকে বড় করো। হ্যাঁ, আমার গাছে ফুল ধরেছে, কত সুন্দর, তার একটা অনুভূতি, একটা এক্সপিরিয়েন্স। না, আসলে ব্যাপারটা হচ্ছে ইফ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। যদি আমাদের চর্চা করার প্রধান কারণ এটাই যে যারা বাবা আমাদের এই প্রশ্নটা উঠছে তাদের মধ্যে এটা আমরা চেতনাটা জাগানোর চেষ্টা করছি যে শুধু ওই যে সকাল থেকে বিকেল পড়াশোনা চাকরি না করে, তারাও যদি কয়েকজন গৃহস্থরা এসে একটা কমিউনিটি এরকম তৈরি করে যে বিভিন্ন ধরনের জীবনের যে প্রয়োজনীয় স্কিলসগুলো, সেগুলো বাচ্চারা কী করে শিখবে তার একটা সেট আপ তৈরি করা, সেরকম একটা প্রয়োজন। না হলে বাচ্চাদেরকে নিয়ে সেটা সম্ভব নয়। বিশেষ করে বর্তমানকার শহরের জীবনে বাবা মা ব্যস্ত, বাচ্চারাও ব্যস্ত, তারপরে হচ্ছে এটা সার্বিক মানসিক বিকাশ হচ্ছে না, শুধুমাত্র ওই গদ বাঁধা পড়াশোনা করে ছোট ছোট বাচ্চাদের চশমা লেগে যাচ্ছে। এবং যাই হোক, খুবই দুঃখ হচ্ছে এই বাচ্চাদের দিকে তাকিয়ে, যখন আমি দেখি বাচ্চাদের, তাদের যে একটা, এমনকি আমার মনে হয় যে আমার মা বাবাও যারা গ্রামে কাটিয়েছেন তাদের শৈশব, তারা অনেক আনন্দ, আমার থেকে বেশি আনন্দ করেছে কিন্তু আমার পরে জেনারেশন তারা এগুলোও মিস করবে। আমি যা করি তাও মিস করে। আমি ছোটোবেলা ছুটির সময় যেতাম ঠাকুমার সাথে গ্রামে, সেখানে গ্রামে গিয়ে আরও বন্ধু বান্ধব ছিল, খেলো, ঘুরো, দৌড়াও। মাঝে মাঝে যেতাম আরও বন্ধুর সাথে, ওরা যেত ওই ধান কাটতে, ওদের বাবা মায়ের সাথে, বাবার সাথে আমিও যেতাম, ঠিক আছে ধান কাটো, এমনকি আমরা গোবর কুড়িয়েছি সবার সাথে, একটা আনন্দ ছিল। তো সে একটা এক্সপোজার। কিন্তু বর্তমানে যেটা শহরের জীবন, নাগরিক জীবনে, তো পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে পড়াশোনাই সব না, শুধু পড়াশোনা করে গদ বাঁধায়, যেটা আমরা পড়েছিলাম ওই কবিতা, নৌকায় করে গেছে তোমার 16 আনাই বৃথা, সেরকমই হয়ে যাচ্ছে একটা ব্যাপার। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমার মনে হলো প্রভু, যেটা আমারও জীবনে খুবই আমাকে হেল্প করেছে আমার নিজের পড়াশোনায়।
একটা সময় পর তো আমার বাবা মা অবভিয়াসলি, আপনি যেরকম বলছিলেন যে বাবা মাকে বন্ধু হয়ে যেতে হয়, তো আমার বাবা মা খুবই ম্যাচিওরলি আমাকে গাইড করেছেন। একটা সময় পর ওনারা পুরো বন্ধুর মতো হয়েছিল। আমি নিজের পড়াশোনা, নিজের দায়িত্ব নিতে পেরেছিলাম। কিন্তু আমি যখন নিজের জীবনটা দেখি, আমার জীবনে যখন আধ্যাত্মিকতা আসে, তখন কিন্তু আমি অনেকটা নিজের মনটাকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি। এবার যেহেতু আমরা এই প্রসঙ্গে চর্চা করছি যে পড়াশোনায় মনোযোগ কী করে দিতে হয়, তো কি করে বাবা মারা তাদের সন্তানদের জীবনে আধ্যাত্মিকতা ইন্ট্রোডিউস করবে, যেটা তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের মনটাকে কন্ট্রোল করতে শেখাবে এবং তাদের নিজের জীবনের দায়িত্ব নিতে তাকে শেখাবে। কারণ আমি আমার জীবনে দেখেছি, আমি যখন চ্যান্টিং শুরু করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করি, আমি তখন ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম। তো সবাই এখন যখন আমরা প্রচার করতে যাই কলেজে, সবাই বলে আরে পড়াশোনার থেকে সময় নেই, আমি জব করবো কী করে। বাবা মারা বলে আরে জব করলে তো সাধু হয়ে যাবে, তাহলে তো গেল আমার ছেলে, হ্যাঁ না। কিন্তু আমার জীবনে আমি দেখেছি, পড়াশোনার দিক থেকে সেকেন্ড ইয়ার থেকে আমি জব করা শুরু করেছি ইঞ্জিনিয়ারিং কলেজে 2007। তারপর থেকেই কিন্তু ইট হেল্পড মি, ইট অ্যাক্টেড অ্যাজ আ ক্যাটালিস্ট। মানে রসায়নে যেটা হয় না, দুটো কেমিক্যাল অ্যাক্ট করানোর জন্য, আরও তাড়াতাড়ি করার জন্য আরেকটা কেমিক্যাল অ্যাড করা হয়, সেরকম ধরনের যখন আমি জব করতে শুরু করি, মহামন্ত্র জপে অবশ্যই প্রথম লক্ষণ যে মনটা শান্ত হয়ে যায়, একটা ধ্যান বসে এবং আস্তে আস্তে বোঝা যায় যে হ্যাঁ, আমরা ভগবানের জন্য পড়াশোনাটা করব। তা আমাদের যে দায়িত্বটা দেওয়া হয়েছে পড়াশোনা করার, এখন আমাদের এই জীবনের এই সময়টা আমাদের দায়িত্ব পড়াশোনা করা, কিন্তু আমরা সেটা খালি টাকার পিছনে ছোটার জন্য নয়, কিন্তু একটা আধ্যাত্মিকতা থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ভগবান খুশি হবেন আমরা যদি আমাদের দায়িত্বটা ঠিক করে করি। সেগুলো যখন আমাদের সিনিয়ররা যখন শিখিয়েছেন কলেজে, তখন কিন্তু আমার পড়াশোনার জীবনটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। ইট ওয়াজ নট মানে একটা ভারী বোঝা মতো ছিল না। ইঞ্জিনিয়ারিং কলেজে তো আমরা হোস্টেলে ছিলাম, তখন বাবা মা ছিল না পিছনে লাগার, কিন্তু যেহেতু আমরা ভক্তসঙ্গ পেয়েছি এবং মহামন্ত্র জপ করা, তারপরে ভগবদ্গীতা প্রতিদিন সকালে মঙ্গল আরতি করা, একটা দৈনন্দিন জীবনে একটা ডিসিপ্লিন এসে গেছিলো। তো এই বিষয়ে যদি একটু কিছু বলেন যে বাবা মারা কী করে অল্প অল্প করে আধ্যাত্মিকতা বাচ্চাদের জীবনে ঢুকিয়ে তাদেরকে শেখাতে পারে যে তারা নিজেদের জীবনে সাকসেসফুল হতে পারবে। খুব সুন্দর কথা। তো চাণক্য পণ্ডিত বলেছেন একটা সুন্দর শ্লোক, লালয়েত পঞ্চবর্ষাণি, লালয়েত পঞ্চবর্ষ মানে 5 বছর পর্যন্ত লালন পালন করতে হবে, আদর দিতে হবে, ভালোবাসা দিতে হবে, একদম একদম আদরে বাবা সোনা, একদম যেভাবে একদম যত প্যাম্পার করা যায়। 5 বছরের পর 5 থেকে 10 তাকে শাসন করতে হবে, শাসন করে শিক্ষা দিতে হবে। মোটামুটি 10 বা তার এই বয়সটা মেইন, 5 থেকে 10। তারপর 10-এর পরেও কিছুটা শিক্ষা এরকম, কিন্তু মোটামুটি মানে 16 বছর হয়ে যাওয়ার পরে পুরোপুরি একদম বন্ধুর মতো আচরণ করবে, বন্ধুর মতো। ওই সময় আর তাকে এই শাসন করে এ করে জোর জবরদস্তি করে হয় না। তো সেই জন্য যেটা করার আগে থেকেই করতে হবে, সেটা একটা হয়। তো আধ্যাত্মিক এই কথা শুরুতে যেটা প্রশ্ন ছিল, সংস্কার কীভাবে, এই একই ব্যাপারে বলবো যে বাবা মাকে নিজেকে যদি নিজেরা আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিকতা পালন করেন সিরিয়াসলি, এবং সমস্ত কিছু বাবা মাকে ফিলোসফিক্যালি ভালো করে জানতে হবে, নিজেকেও ভালো করে বুঝতে হবে, কারণ বাচ্চারা প্রশ্ন করবে। নিজেরাই যে আমি জব করছি ঠিক আছে সব, কিন্তু শাস্ত্র এবং সমস্ত কিছু থাকে বাচ্চাদের, কারণ বাচ্চারা তো লজিক্যালি সব কিছু গ্রহণ করবে। কেন আমরা তুলসী পুজো করে, তুলসী কে? বাচ্চাকে, আপনার বাচ্চাকে প্রশ্ন উত্তর দিতে হবে, তুলসী কে, কেন তুলসী গাছে জল দিতে হয়, কেন তিলক পড়েন, তিলকের মাহাত্ম্য কি, আপনি কেন তিলক পড়েছেন? না করি, সবাই করে জন্য আমরা করি। ওরকম বলে তারা মানবে না, সবাই করে আমরা করি, ভাই এখন করবে, ভবিষ্যতে করবে না তারা। বৈজ্ঞানিক দিক থেকে, তাই বৈজ্ঞানিকভাবে তাদেরকে সে প্রত্যেকটা কথার, আপনি ভালো করে বাবা মাকে ভালো করে শাস্ত্র পড়তে হবে, এবং তারা নিজেরা ভালো করে বুঝাবেন সন্তানদেরকে। তখন তাদের একটা ফিলোসফিক্যালি, তখন তাদের লজিক্যালি ফিলোসফিক্যালি যে অ্যাপ্রোচটা যখন দেবেন, ফাউন্ডেশন স্ট্রং হবে। যেটা আচার্যরা বলেছেন, শ্রদ্ধা দুরকম শ্রদ্ধা হয়। একটা হচ্ছে লৌকিকী শ্রদ্ধা, মানে লোকের দেখে দেখে শ্রদ্ধা, এটা বলছে সবাই করছে। আর একটা হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা, শাস্ত্র অনুযায়ী শ্রদ্ধা। লৌকিকী শ্রদ্ধা যা আছে, বাকি সবার লোকের দেখে করলাম, সেটা ঠুনকো,
আজকে করছি, কালকে হয়তো অন্য লোকে অন্য কিছু আমাকে বললো, সেটা শুনে হয়তো আমি এটা ছেড়ে দেবো। কিন্তু শাস্ত্রীয় শ্রদ্ধা যখন আমাদের স্ট্রং হবে তখন এটাকে আমরা ভালো করে পালন করতে পারবো। আজকে আপনার বাবা ছেলে মেয়ে ঠিক আছে আপনার প্রেশারে ভক্তি করে নিচ্ছে আছে, কাল যখন বড় হবে সে কলেজে যাবে, তার বন্ধু বান্ধবরা বলবে, টিচারেরা বলবে এটা কি ওটা কি, বিভিন্ন প্রশ্ন করবে, সে উত্তর দিতে পারবে না, হয়ে পরে তার মধ্যে সেটা একটা এক ধরনের হীনমন্যতা তৈরি হবে, না আমি তো কিছু বলতে পারছি না, আমাকে ফান করছে। তো সেজন্য তাকে ফিলোসফিক্যালি এমনভাবে স্ট্রং করুন যেন সে বিষয়গুলোকে ভালো করে বুঝতে পারে এবং নিজের শাস্ত্রযুক্ত যারা নিজেকে সে ভালো করে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে উত্তর দিতে পারে। কারণ এই বাচ্চারা তাদের জন্য সব কিছু নতুন, স্কুলে প্রাইমারি স্কুল হাই স্কুলে উঠবে নতুন, কলেজ মানে প্রত্যেকটা স্টেজ নতুন তারা, যার ফলে তাদের মানিয়ে ওঠার জন্য ফিলোসফি একটা মেইন জিনিস, আমাকে নিজেরা ভালো করে বুঝতে হবে, পড়াতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে নিজেরা সিনসিয়ারলি করতে হবে প্রত্যেকটা জিনিস। বাচ্চারাও কিন্তু আমাদের থেকে আমরা যা মনে করি বাচ্চারা অনেক বুদ্ধিমান, মনে করে এরা কি বুঝে, অনেক বুদ্ধি, কারণ তাদের ইন্টেলিজেন্সটা শার্প ইন্টেলিজেন্স, মানে তারা তাদের মধ্যে যেহেতু কুটিলতা জটিলতা ঢুকেনি, তারা একদম ক্লিয়ার চিন্তাভাবনা করতে পারে। সে বুঝতে পারবে আপনার আচরণ দেখে আপনি ভান করছেন না, আসলে করতে চান। প্রত্যেকটা কাজ সে কিন্তু লক্ষ্য রাখে বা পাচ্ছে না। তাই প্রত্যেকটা আধ্যাত্মিকতা ভালো করে জব করা বা এই সব কিছু করা, মানে এত উৎসাহ নিয়ে করতে হবে কাজটাকে। আমরা এমনভাবে দেখাবো যে বোরিং একটা কাজও এমন উৎসাহ নিয়ে করতে হবে যে আরে নিশ্চয়ই এটা মনে হয় খুব বুঝো, চলো আমরা এটা করি, মানে খুব, অর্থাৎ বাবা মাকে এত উৎসাহ নিয়ে যে উৎসাহটা যেন ছড়িয়ে যায় বাচ্চাদের মধ্যে। নিজের উৎসাহ যদি থাকে, উৎসাহ নিশ্চয় ধৈর্যাত, ধৈর্য প্রয়োজন, উৎসাহ প্রয়োজন, তাহলেই আধ্যাত্মিকতা ভালো করে। এবং সঙ্গ গুরুত্বপূর্ণ। কোথায় সঙ্গ? সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা প্রভুপাদ বলেছেন, বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠানো হচ্ছে, মডার্ন স্কুল হচ্ছে কসাইখানার মতো, কি হচ্ছে কি না কি শেখাচ্ছে, বাকি ছেলে মেয়েরা আছে ওদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে সব কিছু, ওগুলো একটা ক্লাসে যাচ্ছে, একটা আপনার ছেলে হচ্ছে ভক্ত আর বাকি সবাই এখানে 30টা বাচ্চা ভক্ত না, তাদের মধ্যে তারা অন্য অন্য কিছু করে, অন্য কিছু ওগুলো তারা শেয়ার করবে, ওগুলো তাদের মধ্যে আসবে। তো সেই বাচ্চা নিজেকে স্পিরিচুয়ালি সেরকম স্ট্রং করে রাখা এটা সম্ভব নয়, হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। দেখা যাচ্ছে অনেক অনেক ভালো ভালো ভক্তদের তাদেরও সন্তানেরা সেরকম ভক্তিতে স্ট্রং হচ্ছেন। এর কারণ হচ্ছে এটা, কারণ আপনি ভালো ভক্ত, আপনি করার চেষ্টা করছেন, ঠিক আছে আপনার দিকটা করছেন, কিন্তু বাচ্চা স্কুলে গিয়ে অন্য কিছু শিখে আসছে। সেই জন্য প্রভুপাদ চেয়েছিলেন বৈদিক গুরুকুল ব্যবস্থা, গুরুকুলে সেরকম শিক্ষা লাভ করে ভক্ত সঙ্গে থাকবে, সব কিছু দেখবে। তো সেরকম তো আর না হলে আমরা যতই চেষ্টা করি, মানে কি ওটা হচ্ছে এরকম যে একদিকে আমরা ঘি ঢালছি, আরেকদিকে আমরা জল ঢালছি আগুনে, বলে ঘি ঢালছি আগুন জ্বলবে না, আবার জল ঢালছি। দুধ হলে হবে কিভাবে? দুধও খাবো তামাও খাবো, ভক্তি সিদ্ধান্ত দুই নৌকায় পা দিয়ে হবে না। তাই সিদ্ধান্ত নেই আপনার বাচ্চাকে ভক্ত করবেন নাকি আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় ক্যারিয়ার করবে, সেটা একটা প্রশ্ন। তাহলে কি ভক্তদের ছেলে মেয়ে নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না? অবশ্যই। তো সেটা নিয়ে যা হোক পরবর্তী বিস্তারিত আলোচনা করা যেতে পারে। খুব ভালো লাগলো পদ্মমুখ নিমায় প্রভু, আপনাকেও ধন্যবাদ আচার্য চন্দ্রপ্রভু। তো আশা করি আগামী অনেক এপিসোড আমরা একসাথে করতে পারবো, এরকম চর্চা বিভিন্ন বিষয়ে নিয়ে আসবো। আর আমার মনে হয় আমাদের দর্শকরাও বিভিন্ন প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন আমাদেরকে, আমাদের ভিডিওতে কমেন্ট করুন, জানাতে পারেন যে আপনারা কোন বিষয়ে চান যে আমরা চর্চা করি এবং শাস্ত্র থেকে সেই শিক্ষাগুলো তুলে নিয়ে আসি। খুব গুরুত্বপূর্ণ সুন্দর ব্যাপার। তো ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য, আপনার সাথে সময় কাটিয়ে স্পিরিচুয়াল আড্ডা দিয়ে ভালো লাগলো আজকে। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের আড্ডায় অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা আরও বিভিন্ন বিষয়ে পরবর্তীতে শোনার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। হরে কৃষ্ণ।